সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে, সঙ্গে আমি লাকি। আপনারা জানেন বন্ধু যে বেশ কয়েকটি পর্বে আমরা ক্যান্সার সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে কয়েকটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে নানান ধরনের ক্যান্সার হয়ে থাকে সে সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আমাদের স্টুডিওতে এসে তাদের মূল্যবান পরামর্শ আপনাদেরকে দিচ্ছেন, আপনারা যাতে এই ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারেন। সেজন্যই কিন্তু তারা বিভিন্ন ধরনের শরীরের যে ক্যান্সার সে বিষয়ে আলোচনা করছেন। আর এই আলোচনা করার জন্য আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিওতে উপস্থিত হচ্ছেন আপনাদের সবার পরিচিত ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। ওভারিতে ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা। আর এই বিষয়ে বিশদে আলোচনা করবেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার নিধু রঞ্জন মণ্ডল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে ক্যান্সার শুনলেই যে মানুষের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয় সেটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিকই, ক্যান্সার মানেই মৃত্যু, এটা কখনোই সত্য নয়। মোটামুটিভাবে বলা যায় যে এই ক্যান্সারকে যদি 3 ভাগে ভাগ করা যায়, 1/3 একেবারেই প্রিভেন্ট করা যায়, মানে প্রতিরোধ করা যায়। 1/3 যদি আর্লি মানে প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে নিশ্চয়ই সারে, আর 1/3 সাধারণত ধরা পড়ে না, সেক্ষেত্রে তাদের চিকিৎসার যে রেজাল্ট সেটা ভালো হয় না। তাহলে বুঝতেই পাচ্ছেন যে 3 ভাগের 2 ভাগ ক্যান্সার কিন্তু ভালো হয়, মানে একটা বিশাল অংশ। সুতরাং প্রথমেই বলি নিরাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা আসার কথা যে নিরাশ হওয়ার কিছু নেই, একদম নেই। আমরা যদি একটু সচেতন থাকতে পারি। সচেতন, হ্যাঁ ঠিকই, এবং সেই সচেতনতার কাজটাই আপনারা করছেন। ধন্যবাদ ডাক্তারবাবু। তবে সবার আগে আমাদের কমিউনিটি রেডিও স্টেশনের পক্ষ থেকে ধন্যবাদ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে। আপনাদের মতো বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের মূল্যবান মতামত আমরা তুলে ধরতে পারছি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে। তো ডাক্তারবাবু, এবার যদি বলেন যে আজকের যে আলোচনা ওভারিতে ক্যান্সার নিয়ে, তো ওভারি জিনিসটা আসলে কি সেটা যদি শুরুতে বলেন। ওভারি হচ্ছে বাংলায় ডিম্বাশয়, এবং এই ডিম্বাশয় নিচের পেটের মধ্যে জরায়ুর দুদিকে দুটো থাকে। এর মেন যে কাজ সেটা হলো ডিম বা এগ বানানো, আর ফিমেল হরমোন যেটা দিয়ে শরীরের বিভিন্ন গঠন প্রকৃতি, মাথার চুল থেকে ফিমেল ভয়েস থেকে আরম্ভ করে এভরিথিং সবই নির্ভর করে এই ফিমেল হরমোনের উপরে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, সেই দুটোকে তৈরি করা। এই মেন কাজ এই দুটো, আরও অনেক অনেক কাজ আছে, কিন্তু মেন কাজ হচ্ছে এই দুটো। কিন্তু ওভারিতে ক্যান্সার হয়, এবং আপনি যদি এখন আমাদের ভারতবর্ষের পরিসংখ্যানটা বলেন যে কীরকম। আমি একটু পরিসংখ্যান দিয়ে বোঝাই, কিন্তু এটা ভয় পাবার কিছু নেই। এটা 2022 সালের একটা পরিসংখ্যান। ভারতবর্ষে এই 2022 সালে প্রত্যেক বছর
মোটামুটি 48,000-এর কিছু কম নতুন ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। নতুন কেস মানে ফার্স্ট ডায়াগনোসিস হলো, প্রথমেই রোগ ধরা গেল। একটা হচ্ছে নতুন কেস, আর একটা হচ্ছে যে যাদের হয়ে গেছে তারা আবার চেক আপে আসছে, সেগুলোকে আমরা বলি পুরানো কেস। তো নতুন কেস প্রত্যেক বছর মোটামুটি ওই 47,500 এই রকম প্রত্যেক বছর রোগ নির্ণয় হয় ভারতবর্ষে। আচ্ছা, একটা জিনিস দেখুন, এই যে আমি বললাম পরিসংখ্যানটা, এটা কিন্তু হসপিটাল থেকে, হসপিটালের বাইরে কিন্তু এটা হচ্ছে প্রচুর পেশেন্ট আছে যারা হসপিটালে আসে না, গ্রামে গঞ্জে থাকে, রোগ নির্ণয় হয় না, মারা যায়। সেগুলো কিন্তু কোনোদিন রোগ নির্ণয় হলো না যে কেন মারা গেল। তার মানে পরিসংখ্যানটা কিন্তু সঠিক সঠিক নয়, হলে আরো না বেশি, না অনেক বেশি, অনেক। তার মানে হিসেব করে দেখলাম আমরা প্রত্যেক ঘন্টায় 3 জন করে মারা যাচ্ছে এই ওভারির ডিম্বাশয়ের ক্যান্সারে। ভারতবর্ষে প্রতি ঘন্টায় 3 জন করে মায়ের মৃত্যু হচ্ছে। মানে বুঝতে হবে যে একেবারে লাস্ট স্টেজে আসছে। তো বয়সটা কেমন দেখছেন, মানে কোন বয়সের মহিলাদের মধ্যে বেশি দেখছেন? বয়সটা ইউজুয়ালি ওই 55 থেকে 65-র মধ্যেই বেশি হয়। তার মানে মেনোপজ হয়ে যাওয়ার পরে, 50-এর উপরে, 50 থেকে 65-র মধ্যে মোটামুটি কমন। কারণটা কি মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, ওভারির ক্যান্সারের এক্সাক্ট কোনো কারণ আজও পর্যন্ত ধরা পড়েনি, কিন্তু কতগুলো ক্যান্সার হবার প্রবণতা আছে যাদের বেশি, সেগুলো আমরা জানি। আচ্ছা, যে এই গ্রুপের মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি, সেগুলো সম্বন্ধে আমি একটু বলি। নিশ্চয়ই। যে কাদের হতে পারে, হবেই যে এমন কথা নয়, কিন্তু কাদের হতে পারে, তার মানে তাদের রিস্কটা অনেকটা বেশি। যেমন স্মোকিং করে যারা, আচ্ছা, আর ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা, অনেক বেশি মোটা। আরেকটা হচ্ছে যদি প্রথম যে মাসিকটা আরম্ভ হয় কম বয়সে, যেটাকে ডাক্তারি ভাষায় মেনার্কি বলে, প্রথম ফার্স্ট স্টার্টিং, সেটা যদি 12 বছরের আগে হয়, আর মাসিক যদি বন্ধ হয়, যেটাকে মেনোপজ বলি, সেটা যদি 50 বছরের পরে হয়, এই গ্রুপের কিন্তু প্রবণতা বেশি। 12 বছরের আগে, 50 বছরের পরে, তার মানে ব্যাপারটা বুঝুন, তার লাইফে অনেকটা সময় ওই ওভারি থেকে ডিম বেরোচ্ছে, প্রত্যেক মাসে ডিম বেরোচ্ছে একটা করে, তাহলে ওভারিতে ইনজুরি হচ্ছে একটু করে। তো যার 10 বছরে ইনজুরি হবে আর যার 50 বছর ইনজুরি হবে, তার তো প্রবণতা বেশি। শুধু বুঝতে হবে যে লাইফের কতটা সময় মাসিক হয়েছে। আচ্ছা, যার যত বেশি সময় ধরে হবে তার প্রবণতা তত বেশি। সেই জন্য বলা হয়েছে 12 বছরের আগে যদি আরম্ভ হয় আর 50 বছরের পরে গিয়ে বন্ধ হলো, দেখা গেছে পরিসংখ্যানে যে তাদের প্রবণতা বেশি। হ্যাঁ, আর যাদের বংশগত একটা আছে, বংশ মানে খুব নিকটাত্ম, মা, বোন, পিসিমা, মাসিমা, দিদিমা, একেবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের বলি আমরা, আচ্ছা, তাদের যদি কারোর স্তনের ক্যান্সার হয়, তাদের যদি কারোর ওভারির ক্যান্সার হয়, ইউটেরাসের ক্যান্সার হয়, অন্ত্রনালীতে ক্যান্সার হয়, পায়খানার দ্বারের ক্যান্সার হয়, এই যে কটার নাম বললাম, ব্রেস্ট, ওভারি, ইউটেরাস, রেকটাম মানে পায়খানার দ্বার, আর কোলন মানে যেখানে পায়খানা যায়, অন্ত্রনালী, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এইগুলোর ক্যান্সার যদি কারোর থাকে বংশে, তাদের দেখা গেছে প্রবণতা বেশি, জেনেটিক ফ্যাক্টর থাকে। টেস্ট করা যায়, সেই জেনেটিক টেস্টিং এখন আছে, সে ব্লাড টেস্ট করে বলা যায় যে ওই জিনটা ওই ভদ্রমহিলার শরীরে আছে কি নেই। মানে এটা তো হাই রিস্কের কথা বললেন, তো লো রিস্ক যাদের কম ঝুঁকি আছে তারা কারা? হ্যাঁ, তারা হলো যারা পিল খায়, ওসি পিল খায়, বাচ্চা বন্ধ করার জন্যে বা বাচ্চা না আসার জন্যে মাসে মাসে পিল খায়। পিল খাওয়ার অর্থটা কি আপনি চিন্তা করুন। পিল খাওয়া মানে তার মাসিক হচ্ছে কিন্তু ওভারি থেকে এগ বেরোচ্ছে না, ওভারিটাকে সাপ্রেস করে রেখেছে।
সে যদি 10 বছর ধরে পিল খায়, 10 বছর ওভারই রেস্টে আছে, তাহলে ওসি পিল খাচ্ছে। 5 বছরের বেশি যারা পিল খায়, আর বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় 2 বছর পর্যন্ত, আচ্ছা, তাদের রিস্ক কম। হুম, আর 10 মাস গর্ভাবস্থায় হয়ে যাদের বাচ্চা হয়, নট দ্যাট 8 মাস 9 মাসে হয়, 10 মাস ফুল টার্মে, মানে যেরকম সেটা যদি 26 বছরের আগে সেই বাচ্চাটা হয়, নট আফটার 26, আচ্ছা, তার একটা সময় আছে। এটা পরিসংখ্যানে দেখা গেছে 26 বছরের আগে কোনো যদি মা হয় এবং তার গর্ভাবস্থা যদি পুরো মাস চলে, তাদের ওভারির ক্যান্সারের সম্ভাবনা কম। আচ্ছা, আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হলো, আপনাকে বলছি যে ফ্যালোপিয়ান টিউব যেটা ডিম্বাশয়ের পাশে থাকে, সেই দুটো যদি কেটে বাদ দেওয়া যায়, কারণ দেখা গেছে যে ওভারির ক্যান্সার ওভারি থেকে হয় না, হয় ওই ফ্যালোপিয়ান টিউব থেকে হয়ে ওভারির উপরে যায় সব সময়, অলমোস্ট। ও, আগে এটা জানা যাচ্ছিল না, রিসেন্টলি এটা জানা গেছে যে ফ্যালোপিয়ান টিউব থেকে হয়ে ওভারির উপরে যায়। সুতরাং যদি ফ্যালোপিয়ান টিউব দুটো কেটে দেওয়া যায়, কাদের কাটা যাবে? যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাদের বাচ্চার আর দরকার নেই, বয়স হয়ে গেছে, আর ওই হাই রিস্ক গ্রুপ আছে। হাই রিস্ক গ্রুপ আছে, মায়ের ওভারির ক্যান্সার ছিল, মেয়ের ফ্যামিলি কমপ্লিট, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি তার ব্লাড টেস্ট করলাম, জেনেটিক টেস্ট করলাম, দেখলাম পজিটিভ। তা আমি যদি ফ্যালোপিয়ান টিউব দুটো কেটে দিই বা ওভারি দুটো কেটে দিই, তার আর ওভারির ক্যান্সার প্রিভেনশন হলো, প্রতিরোধ করা হলো। কাটলে কি দুটো ফ্যালোপিয়ান টিউবই কাটতে হবে? কাটলে দুটো। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু এখানে একটা কথা, ধরুন আপনি বলছেন যে কারোর বাচ্চা আছে বা বয়স হয়ে গেছে, তার ফ্যালোপিয়ান টিউবের যে প্রয়োজনীয়তা সেটা আর নেই, দরকার নেই, কিন্তু এমনও তো হতে পারে যে অল্প বয়স, অবিবাহিতা, তার হয়তো এমন ঝুঁকি হয়েছে যেখানে ফ্যালোপিয়ান টিউবটা কাটার দরকার হয়ে পড়ছে, তখন বিয়ে করতে পারে, তার মাইন্ড চেঞ্জ হতে পারে। তাহলে বিকল্প কি করতে পারে? বিকল্প আর কিছু নেই, ওই যে স্ক্রিনিং করব, তার 2 বছর 3 বছর পর পর সোনোগ্রাফি করে দেখব যে ওভারি নর্মাল হচ্ছে না অ্যাবনর্মাল আছে, চেক আপের মধ্যে দিয়ে থাকতে হয়। হ্যাঁ, কিন্তু সেটা যদি একেবারে অ্যাডভান্স স্টেজে চলে গেলে তখন না, আপনি যখনই চেক আপ করছেন একটা ইন্টারভ্যাল, একটা নিয়ম এর মধ্যে দিয়ে, তখন তো প্রাথমিক অবস্থায় ধরা পড়ছে। তার মানে সবসময় যদি কোনোভাবে কোনো অসুবিধে বা সন্দেহ বা যদি মনে হয় যে আমার একটা উচ্চ ঝুঁকি থাকতে পারে, আপনি যে যে কারণগুলো বললেন, সেই কারণগুলো যদি আপনার থাকে, তাহলে অন্তত চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত। অবশ্যই, আমি এই জন্যই সচেতনতা বাড়ানো, যে আমার ঝুঁকি আছে, আমার একটুখানি অসুবিধা হচ্ছে, শরীরে একটা কিছু অসুবিধা হবেই, সেটা ওই প্রাথমিক যে উপসর্গ সেটার মধ্যে আমি বলবো যে প্রাথমিক একটা উপসর্গ হবেই, একদমই, সেটাকে নেগলেক্ট করলে, আর যদি ওই ঝুঁকি বেশি থাকে তাহলেই মুশকিল। তো প্রাথমিক উপসর্গগুলোই এবার বলুন তাহলে। খুব ভালো প্রশ্ন করেছেন। এই ডিম্বাশয়ের ক্যান্সারের প্রাথমিক উপসর্গ খুবই আবছা, যেমন গ্যাস, অম্বল, বদহজম, খেতে ইচ্ছা করে না, ওজন কমে যাচ্ছে, পেটটা যেন ফুলে ফুলে যাচ্ছে, ঢেকুর উঠছে, চোঁয়া ঢেকুর উঠছে, পায়খানা কষে যাচ্ছে, পেচ্ছাপ একটু বারবার হচ্ছে, একেবারে মনে হবে পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ওই গ্যাসের ওষুধ এইসব খায়। এমন সাধারণ প্রাথমিক লক্ষণ, যার জন্য অনেক লক্ষণগুলো খুব কমন, যার জন্যে যখন আমরা দেখি হসপিটালে অলরেডি লেট, কারণ তখন সে 2-3 বছর ধরে ওই গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ, এসব খেয়ে খেয়ে যখন পেটটা ফুলে যাচ্ছে, মানে পেটে জল জমছে, বা নিজে অনুভব করছে একটা কিছু শক্ত শক্ত লাগছে, এবং সাধারণত নিজেরা একটু ওই কাউন্টার থেকে ওষুধের দোকানে গিয়ে গিয়ে ওষুধ কেনে, না হলে জেনারেল যে ফিজিশিয়ান, বাড়ির যিনি ডাক্তার আছেন ওনাকে দেখান। তারপরে যখন এই দিনের পর দিন, বছরের পর বছর কমছে না, তখন অত ডাক্তারবাবু বললেন একটা সোনোগ্রাফি করে আসে। আচ্ছা, তো বাই দ্যাট টাইম ইট ইজ লেট। এইটাই আমার বলার উদ্দেশ্য, যে বছরের পর বছর এই ওষুধ কিনে খাবেন না।
এটা তো আমরা শুনি যে ওভারিতে সিস্ট হয়েছে এবং সেটা অপারেশনও করা যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের ঝুঁকিটা কেমন? দেখুন, সিস্ট আজকাল খুবই কমন, একদমই, হ্যাঁ। এবং এটা হচ্ছে একটা লাইফস্টাইল, এর একটা সম্পর্ক। সিস্ট মানেই ক্যান্সার তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্যান্সারই নয়। কিন্তু আমি বলছি যাদের ক্ষেত্রে সিস্ট এগুলো- আছে হ্যাঁ। তাদের কি হওয়ার প্রবণতা না আছে? না, যদি এই সিস্টের একটা মাপ আছে, হুম 50 মিলিমিটার অথবা 5 সেন্টিমিটার, হুম তার বেশি, এবং মেনোপজ হয়ে গেছে, তার তো সিস্ট হওয়ার কথা নয়। হুম মেনোপজ হয়ে গেছে, বেশি বয়স হয়ে গেছে, অস্ত সিস্ট পারসিস্ট করছে, মানে রয়েই গেল। আপনি 2 মাস 3 মাস পর পর সোনোগ্রাফি করে দেখছেন যে সিস্টটা বাড়ছে, 50-এর বেশি, 50 মিলিমিটার, মিলিমিটার মানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কম হলে চিন্তার কোনো কারণ নেই, এক আচ্ছা। নম্বর। 2 নম্বর, তার সঙ্গে একটা ব্লাড টেস্ট করা হয়, যাকে আমরা টিউমার মার্কার বলি। হুম তার নাম হলো CA-125, 125, কার্সিনো অ্যান্টিজেন 125, CA-125। এই CA-125 যদি হাই হয়, এইগুলো সব মিলিয়ে একটা সন্দেহ করা হয়, কিন্তু একেবারে ফাইনাল কথা বলবে বায়োপসি, তাছাড়া আচ্ছা। ক্যান্সার বলা যাবেও না, ক্যান্সারের চিকিৎসা দেওয়াও যাবেও না। বায়োপসিতে যখন প্রমাণ হবে যে ক্যান্সার, তখনই বলে দেবে টাইপ, হুম সেই টাইপ ধরে তখন চিকিৎসা হবে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে শুনছেন এসো ভালো থাকি। আর আজকের বিষয় ডিম্বাশয়ের ক্যান্সার। এ বিষয়ে আপনারা শুনছেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার নিধু রঞ্জন মণ্ডলের কথা। হ্যাঁ ডাক্তারবাবু, ওভারি ক্যান্সারের ক্ষেত্রে শুনেছি যে বিভিন্ন টাইপ হয়, মানে যেটার উপর নির্ভর করে আপনাদের চিকিৎসা হয়, তো সেগুলো যদি একটু বলেন। ঠিক, ওভারির ক্ষেত্রে দেখা গেছে সাধারণত 3 রকমের টাইপ আমরা পাই। একটা হচ্ছে যে কোষ থেকে এগ বেরোবে, ডিম বেরোবে, হুম সেটার এক রকমের ক্যান্সার, আচ্ছা। তার রেজাল্ট খুবই ভালো, এবং সাধারণত দেখা গেছে এটা কম বয়সেই হয়, হুম 16, 17, 18, 19, 14, 15, অনেক ইয়ং এজে হয়, এবং রেজাল্ট খুবই ভালো। এমনকি চিকিৎসা করার পর তানারা বিয়ে করেন, বাচ্চা কাচ্চাও হয়। আরেকটা হয় যে কোষ থেকে ওভারির হরমোন, আমি যা আগে বললাম যে ওভারির মেন কাজ একটা হরমোন বার করা, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, যে কোষ থেকে এই হরমোনগুলো বেরোয়, সে ক্যান্সার রেজাল্টও কিন্তু ভালো। সবথেকে খারাপ হলো যদি ওভারির একদম উপরে যে লেয়ারটা থাকে, সেই ক্যান্সার সাধারণত ওভারি থেকে হয় না, ফ্যালোপিয়ান টিউব থেকে হয়ে ওভারির উপরে আসে। আচ্ছা। ওইটার চিকিৎসার রেজাল্ট খুবই খারাপ। কেন খারাপ? প্রথমত প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, যখন ধরা পড়ে তখন অলরেডি লেট। কেন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না? ওই যে বললাম প্রাথমিক উপসর্গগুলো তখন সাধারণত জেনারেল চিকিৎসা হয়, সেই জন্যই সাধারণত লেট, অথবা বেশি বেড়ে গেলে অসুখটা তখন ধরা পড়ে, ন্যাচারালি চিকিৎসার ক্ষেত্রে রেজাল্ট অত ফলপ্রসূ হয় না। তো চিকিৎসাগুলো কি কি একটু বলুন না। আচ্ছা, সেটা নির্ভর করবে চিকিৎসাটা স্টেজের উপরে, কোন স্টেজে আছে। 1, 2, 3, 4, 4টে স্টেজ হয়। সাধারণত অপারেশন, আমি জেনারেলি বলছি, অপারেশন আর কেমোথেরাপি মানে ক্যান্সারের ওষুধ, ইঞ্জেকশন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপি আর হরমোন থেরাপি দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ইদানিং বেরিয়েছে টার্গেটেড থেরাপি, মানে একটা কোষের বিভাজন দেখে তাকে
টার্গেট ঠিক। করে। টার্গেট করে ওই কোষটাকে মারা। হুম কেমোথেরাপি ক্যান্সারের ওষুধ জেনারেলি সাধারণত কি করে, ক্যান্সার সেলকেও যেমন মারে, হুম হুম নর্মাল কোষকেও মারছে, যেগুলো বেশি বাড়ছে সবসময়, যেমন আমাদের রক্ত, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এগুলো তো সবসময় আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে হুম 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 স্বাভাবিকভাবে। তাহলে তারা যে তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, তাদেরও মারছে ক্যান্সারের ওষুধ, যার জন্য কেমোথেরাপি দেওয়ার পরে রক্ত কমে যায়, দরকার হলে রক্ত দিতে হয় বা রক্ত বাড়াবার জন্য ইঞ্জেকশন দিতে হয়। ঠিক। টার্গেটেড থেরাপি কিন্তু ওই টার্গেটকে লক্ষ্য করে, ক্যান্সার কোষকে মারছে, নর্মাল কোষকে মারছে না, মানে সাইড এফেক্টটা কম অনেক। তার সাইড এফেক্ট। আর হচ্ছে একটা প্যালিয়েটিভ কেয়ার বলে আজকাল খুব হুম হুম চালু হয়েছে এবং খুবই দরকার এটা। মানে আমি রুগীটাকে ভালো করতে পারছি না, কিন্তু তার কষ্টটাকে আমি কমাতে চাই। হুম। যতদিন বাঁচবেন শান্তিতে থাকবেন, তার ব্যথা কমবে, খেতে পাচ্ছেন এটা খেতে পারবে, তার শ্বাসকষ্ট হচ্ছে তার শ্বাসকষ্ট কমাতে হবে। হুম হুম হ্যাঁ, সুতরাং এই যে উপশম করে দেব তার উপসর্গ যা যা হচ্ছে, কিন্তু রোগটাকে আমি ভালো করতে পারছি না চিকিৎসার মাধ্যমে, এটাকে বলে প্যালিয়েটিভ কেয়ার। হ্যাঁ, মানে শারীরিক বা মানসিক যে সাপোর্টটা দেওয়া। সামওয়ান টু টক টু দি পেশেন্টস, কেউ একজন তার পাশে বসে সহানুভূতির সঙ্গে তার সঙ্গে কথা বলছে, আমি মানে তোমার এখানে পাশে শুধু আছি। সহানুভূতি নয়, সমানুভূতিটাও দরকার, হ্যাঁ, মানে আমি তোমার- এমপ্যাথি যেটা। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, তার মানসিক চাপটাকে কমানো। এবং সেক্ষেত্রে এই প্যালিয়েটিভ কেয়ার আছে, ডাক্তার আছে, প্যারামেডিক্যাল স্টাফ আছে। আমাদের ঠাকুরপুকুর হসপিটালে খুব ভালো চলে এই প্যালিয়েটিভ কেয়ার। হুম হুম এবং দরকার হলে পেশেন্টের বাড়িতে যারা আসতে পারেন না, হুম একেবারে মরণাপন্ন পেশেন্ট, তাদের বাড়িতে ডাক্তারবাবুরা যান, প্যালিয়েটিভ কেয়ারের যান স্টাফেরা, তার জন্যে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে ভিজিট থেকে সেটা সরযুক্ত ক্যান্সার হসপিটাল করে থাকেন। যেটা এটা আমরা একটা- ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল হ্যাঁ, নামেই হ্যাঁ, জানি। করে থাকেন। হুম হুম আর একটা লাস্ট কথা বলবো, যে এই শেষ অবস্থায় কিন্তু ধর্মীয় কিছু লোক থাকেন, তাদেরও সাহায্য খুব লাগে। যেমন কেউ যদি খ্রিস্টান হন, ফাদাররা গিয়ে আশীর্বাদ করেন, পেশেন্ট অনেক রিলিফ পায়। হ্যাঁ, এইরকম একটা ধর্মীয় পরিবেশ বা ধর্মীয় কথাবার্তা, এই এন্ড অফ দি লাইফ, হুম। সেটাও কিন্তু একটা চিকিৎসার বড় মানে একটা থেরাপির কাজ করে। থেরাপির কাজ করে। ঠিক। মিউজিক থেরাপি বলে একটা আছে হুম হুম ক্যান্সার পেশেন্ট, যেটা আমাদের ঠাকুরপুকুরেও হয়। আচ্ছা। মিউজিক থেরাপি, গান শোনানো, তাদের মনটাকে একটু ডাইভার্ট করা। সুতরাং ক্যান্সার মানেই যে মৃত্যু, এটা আমি একেবারেই বলবো না। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ। ঠিকই। আমাদের এই অনুষ্ঠানের এটাই উদ্দেশ্য যে আপনারা সবাই সুস্থ শরীরে সুস্থভাবে জীবনযাপন করুন। আর সেজন্যই কিন্তু আমাদের যে কমিউনিটি রেডিও স্টেশন 90.8 রেডিও জেইউ, এই স্টেশনের সঙ্গেই সহযোগিতা করছেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানকারই বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ যারা অঙ্কোলজিস্ট, তাঁরা কিন্তু আসছেন আমাদের স্টুডিওতে, এসে বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে তাদের যে মূল্যবান কথাগুলো তুলে ধরছেন। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এর পরের পর্বের জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। তো আজকের এই যে আলোচনা, আবারও আপনাদের জানাই যে ক্যান্সার অব দ্য ওভারি মানে ডিম্বাশয়ের ক্যান্সার নিয়েই আজকে আলোচনা করলেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ঠাকুরপুকুর হসপিটাল নামে পরিচিত আপনাদের যে হসপিটাল, সেখানকার গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার নিধুরঞ্জন মণ্ডল আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন। তিনি ওভারিতে ক্যান্সার অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে বিশেষভাবে আলোচনা করলেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ, ধন্যবাদ।
আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার তো আপনাদের জানা, তবু একবার জানিয়ে দিই 0332457262 আর বন্ধু আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল রেডিও জেইউ সেখানেও আপনারা শুনতে পারবেন। আপনাদের প্রিয়জন আপনাদের কাছের মানুষকেও আপনারা এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। আর আমাদের যে মেইল আইডি radiojeu@gmail.com সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বন্ধু। আমাদের ইনস্টাগ্রাম ফলো করুন radio_jeu। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই যে আপনারা নিজেরা সচেতন হন এবং সমাজকেও আরও বেশি বেশি করে সজাগ করে তুলুন। তো এর পরের পর্বে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। SGCCRI অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আসবেন, আপনাদের পরামর্শ দেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।